প্রজ্ঞার ইউটিউব ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আমরা সাইটোলজি চ্যাপ্টারে আজ শেষ অংশ পড়ব। তো আমরা মাইটোকন্ড্রিয়া পর্যন্ত পড়েছিলাম, আজ আমরা বিভিন্ন সেল অর্গানেলসের মধ্যে রাইবোজোম পড়ব। তো রাইবোজোমকে আমরা যদি প্রথমে তো দেখি, তাহলে রাইবোজোম বলতে আমরা যেটা বুঝি, রাইবোজোম এরকম দুটি অংশে বিভক্ত। রাইবোজোম এরকম দুটি ছোট এবং বড় অংশে বিভক্ত। আমরা যদি এক্সাক্ট ছবি আঁকছি না যদিও, তো এরকম দুটো ছোট এবং বড় অংশে বিভক্ত এরকম দুটি অংশ নিয়ে তৈরি হচ্ছে, দুটো স্মলেস্ট এবং একটা লার্জ ইউনিট নিয়ে, একটা স্মল একটা লার্জ ইউনিট নিয়ে তৈরি হচ্ছে রাইবোজোম। তো এই রাইবোজোম প্রধানত যে প্রথম যিনি অবজার্ভ করেছিলেন তিনি হচ্ছেন জি.ই. প্যালাদে। এই জি.ই. প্যালাদের নামটা আমরা মনে রাখবো। জি.ই. প্যালাদে সর্বপ্রথম এই রাইবোজোমটি আবিষ্কার করেন। তো রাইবোজোমের ক্ষেত্রে আমাদের যেটা দেখার দরকার আর কি বিশেষ করে, সেটা হচ্ছে এটা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেল দুটোর মধ্যে অবস্থিত। প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেল উভয়ের মধ্যে অবস্থিত। এইবার মজার বিষয় হচ্ছে প্রোক্যারিওটিক সেলের যে রাইবোজোম সেটা হচ্ছে 70S টাইপ রাইবোজোম। আমি এর আগেও বলেছি যে এস হচ্ছে ভেডবার্গ কনস্ট্যান্ট। তো এই স্থিতি বা স্থিতিস্থাপক গুণাঙ্ক, তো এই ভেডবার্গ কনস্ট্যান্ট যেটা, তো এর সাপেক্ষে যেটা যে থিতিয়ে পড়ে আর কি, তো তার সময়ের উপরে বেস করে তৈরি হয়। তো এর ক্ষেত্রে যে লার্জ ইউনিট আছে সেটার ক্ষেত্রে 50S এবং 30S এইভাবে ভাগ করা হয়। ঠিক ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে 80S টাইপ। সেই ক্ষেত্রে এইটাকে 60S এবং 40S এ ডিভাইড করা হয়। তাহলে ইউক্যারিওটিকের ক্ষেত্রে আমরা যেটা পেলাম 60S এবং 40S, টোটাল হচ্ছে 80S। এবং প্রোক্যারিওটিকের ক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে 50S এবং 30S, দুটো ছোট বড় অংশে ভাগ পাবো। এবং এটার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 70S টাইপের টোটাল। এবার আমাদের যদি বিশেষ করে খেয়াল করতে হয়, তাহলে এই যে রাইবোজোম নিউক্লিওলাস থেকে উৎপত্তি লাভ করে। রাইবোজোম নিউক্লিওলাস থেকে উৎপত্তি লাভ করে, আমাদের এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করতে হবে এবং এটা আসার মতো একটা কোশ্চেন, ঠিক আছে? এবং রাইবোজোম এর আগে মানে আমাদেরকে দেখতে হবে যে রাইবোজোম যেটা উৎপত্তি লাভ করে সেটা হচ্ছে নিউক্লিওলাস থেকে। এবার আমাদের যেটা দেখতে হবে সে যে এটি প্রধানত আরএনএ দ্বারা গঠিত। আরএনএ দ্বারা গঠিত এই জায়গাটাতে আমাদের বেশি ফোকাস করতে হবে, যে রাইবোজোমের গঠনগত উপাদান কিন্তু আরএনএ, ঠিক আছে? এটি আরএনএ দ্বারা তৈরি। আর এর ক্ষেত্রে যেটা আসে, যেটা কি বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মেমব্রেনাস এবং নন মেমব্রেনাস সেল অর্গানেলগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে, যে কোন কোন সেল অর্গানেল হচ্ছে মেমব্রেনাস এবং কোন কোন সেল অর্গানেল নন মেমব্রেনাস, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, রাইবোজোম মেইনলি আমরা জানি যে রাইবোজোমের ক্ষেত্রে যেটা RER, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আমরা পড়েছিলাম। এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে রাইবোজোম আটকে থাকে এবং এই রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। রাইবোজোমের প্রধান কাজ কি? প্রোটিন সিনথেসিস করা। তো এই প্রোটিন সিনথেসিস করার জন্য এটাকে সাইট অফ প্রোটিন সিনথেসিস বলা হয়। এটাকে প্রোটিন সিনথেসিস করে, তার জন্য এটাকে আমরা সাইট অফ প্রোটিন সিনথেসিস বলি। তো এই সাইট অফ প্রোটিন সিনথেসিস যেহেতু বলা হয়, তো তার ক্ষেত্রে এবার আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে যে এটিকে আরো একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি অফ সেল। প্রোটিন ফ্যাক্টরি অফ সেলও বলা হয়। তাহলে রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি অফ সেলও কিন্তু রাইবোজোমকে বলা হয়। এবং এই রাইবোজোমের ক্ষেত্রে আমাদের আরো যেটা মাথায় রাখতে হবে, যে এটা হচ্ছে খুব স্ট্যারিক দেওয়া, যে এটি হচ্ছে স্মলেস্ট সেল অর্গানেল। যতগুলি সেল অর্গানেল আছে তার মধ্যে রাইবোজোম হচ্ছে সবচেয়ে স্মলেস্ট সেল অর্গানেল। এটা একটু খুব রাইবোজোমের সম্পর্কে একটা ভালো ইনফরমেশন। আর রাইবোজোম থেকে যে কোশ্চেনটি খুব বেশি আসে, যে রাইবোজোম প্রোটিন সিনথেসিস করে, এটিকে সাইট অফ প্রোটিন সিনথেসিস অর প্রোটিন ফ্যাক্টরি অফ সেল বলা হয়। এটিকে আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং যেটা আরো একটু যেখানে রাইবোজোমে জানা আছে, যে মাইটোকন্ড্রিয়াতে কিন্তু রাইবোজোম অবস্থিত। মাইটোকন্ড্রিয়াতে রাইবোজোম অবস্থিত এবং এই রাইবোজোমের কে মাথায় রাখতে হবে। এবং কিছু ছত্রাক আছে যার ক্ষেত্রে রাইবোজোম অবস্থিত, এবং সেই রাইবোজোমের টাইপগুলোকে আমাদের একটু মাথায় রাখলেই হয়ে যাবে রাইবোজোমের ক্ষেত্রে। তো মেইনলি আমাদেরকে যেটা খেয়াল করতে হবে, তো এবার আমরা যে আগে আমরা পড়লাম রাইবোজোম, এবার আমরা পড়বো হচ্ছে লাইসোজোম। তো লাইসোজোম সম্পর্কে আমাদের যদি পড়তে হয়, তো লাইসোজোম আমাদেরকে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে লাইসোজোম আমরা ইউক্যারিওটিক সেল এবং বিশেষত প্রাণী কোষে আমরা পাই, অ্যানিম্যাল সেলস এর মধ্যে পাই। তো এই লাইসোজোম যে জিনিসটা, এটাকে বিজ্ঞানী ডি দুভে, এই নামটা আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট এমনি পড়ার জন্য ইনফরমেশন হিসাবে, ডি দুভে 1955-এ আমাদেরকে এই লাইসোজোম যে সেল অর্গানেলস এটিকে তিনি দেখতে পান এবং তার সঙ্গে
পরিচয় করান। তো এটি আমাদের যে বারবার করে আমরা বলছিলাম প্রত্যেকটা সেল অর্গানেলসের কিছু ডাবল মেমব্রেনাস থাকে, কিছু সিঙ্গেল মেমব্রেনাস থাকে, কিছু নন মেমব্রেনাস থাকে। তো এরকম ভাবে লাইসোজোম হচ্ছে সিঙ্গেল মেমব্রেনাস, লাইসোজোম হচ্ছে সিঙ্গেল মেমব্রেনাস। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে লাইসোজোম কিন্তু সিঙ্গেল মেমব্রেনাস। এবার লাইসোজোমের ক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে লাইসোজোম কিন্তু আমাদের যে গলগি বডিস এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামস এই বোথ থেকেই উৎপত্তি লাভ করে। তো লাইসোজোমের উৎপত্তি হচ্ছে গলগি বডিস এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই দুই জায়গা থেকে কিন্তু আমাদের লাইসোজোম উৎপত্তি লাভ করে। এবার লাইসোজোমের ক্ষেত্রে আমাদের সবচেয়ে যেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে লাইসোজোমের মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে যা ডাইজেশনের জন্য খুব উপযোগী। কোষের যে ডাইজেস্টিভ সিস্টেম, তো এই কোষের ডাইজেস্টিভ সিস্টেমকে অ্যাক্টিভ রাখার জন্য এর মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইম উপস্থিত থাকে এটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এই হাইড্রোলাইটিক এনজাইম ইফেক্ট, হাইড্রোলাইটিক এনজাইম কিন্তু লাইসোজোমের মধ্যে উপস্থিত থাকে। তো এই হাইড্রোলাইটিক এনজাইম কি করে? হাইড্রোলাইটিক এনজাইমের প্রধানত পিএইচ লেভেল 5-এর কাছাকাছি, অর্থাৎ আমরা জানি পিএইচ লেভেল যদি 7-এর নিচে থাকে তাহলে সেটা অ্যাসিডিক হয়। তো এই ক্ষেত্রেও আমরা হাইড্রোলাইটিক এনজাইম হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। তো এই হাইড্রোলাইটিক এনজাইম তো ডাইজেস্টিভ সিস্টেম, যে সেলের যে ডাইজেস্টিভ সিস্টেম থাকে সেটার উপরে কাজ করে। তো সেল ডাইজেস্টিভ সিস্টেমে যেহেতু কাজ করে তাই এই আমাদের যে লাইসোজোম যে সেল অর্গানেল আছে এই লাইসোজোম সেল অর্গানেলকে আমরা ডাইজেস্টিভ ব্যাগ বলি। লাইসোজোম সেল অর্গানেলসকে আমরা কি বলি? ডাইজেস্টিভ ব্যাগ বলি। এইবার লাইসোজোমের সঙ্গে আমাদের সবচেয়ে বেশি যেটা মাথায় রাখতে হবে যে আমরা সবাই দেখেছি যে সুইসাইডাল ব্যাগ, অ্যাটম বোম অফ সেল। তো কেন বলে? যদি কোনো একটা সেল ডিস্ট্রয় হয়ে যায়, তো সেল অনেক সময় দেখা যায় যে সেল ড্যামেজড হয় বা ডিস্ট্রয়। তো এই ড্যামেজ বা ডিস্ট্রয় সেলটাকে লাইসোজোম যে থাকে, এই লাইসোজোম যে প্রসেসে এটাকে নিজে থেকেই গ্রাস করে নেয়, নিজে থেকেই সেটাকে গ্রাস করে নেয়। তো এই গ্রাস করে নেওয়ার যে পদ্ধতি, মানে নিজে থেকে সেলফ যে ড্যামেজ করার পদ্ধতি, নিজেকে নিজে সেই সেলটাকে পুরোপুরি নিজে থেকে ড্যামেজ করে মানে গ্রাস করে নেওয়া, যেটাকে আমরা বলি ইটিং বলতে পারি, যে সেলটাকে নিজে নিজেই খেয়ে নেয়। তো যেই পদ্ধতি যেটা আর কি সেটাকে আমরা বলি অটোফ্যাগি। তো লাইসোজোম অটোফ্যাগি বলে যে প্রসেস আছে, তো এই প্রসেসের সঙ্গে আমাদের কিন্তু লাইসোজোমটা যুক্ত। আরো যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লাইসোজোমের মধ্যে এই অটোফ্যাগি নেচারের জন্য অনেক সময় সে সেলটাকে নিজে নিজেই খেতে পারে এবং সেলটাকে নিজেই ব্রাস্ট করে দেয়, যে ড্যামেজ বা সেলটাকে। তো ব্রাস্ট করে দেওয়ার জন্য এটাকে আমরা কি বলি? সুইসাইডাল ব্যাগ বলি। সুইসাইডাল ব্যাগ এবং অ্যাটম বম্ব অফ সেল, অ্যাটম বম্ব অফ সেল এবং সুইসাইডাল ব্যাগ, এই দুটোই কিন্তু আমাদের লাইসোজোম নামক যে সেল অর্গানেলস আছে তার সঙ্গে রিলেটেড। এইবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে সুইসাইডাল ব্যাগ বা অ্যাটম বম অফ সেল এবং নিজের যে অটোফ্যাগি প্রসেসে কাজ করার জন্য অনেক সময় দেখা যায় যে কোনো একটা সেলের ক্ষেত্রে লাইসোজোম অনেক সময় সেই সেলটাকে বারবার করে এরকম সেলকে ক্রিয়েট করার সময় সে গ্রাস করতে শুরু করে। তো সেক্ষেত্রে দেখা যায় যে কোষের যে সিস্টেম আছে সেই কোষীয় সিস্টেম ড্যামেজ করতে শুরু করে। এই পদ্ধতিতে আমরা যেটা বলি আর কি সেটা হচ্ছে ডিজিজ অফ, মানে সেল ডিস্ট্রাকশন হতে থাকে প্রচুর পরিমাণে। তো ইট ইজ দ্য রিজন অফ মানে ক্যান্সার। তো তো এই যে ক্যান্সার মানে যে সিস্টেমটা এটা হয় বলে তো আমরা লাইসোজোমকে কার্সিনোজেনেসিস যে আর কি প্রসেস, এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট। এই সুইসাইডাল ব্যাগ, অটোফ্যাগি, অ্যাটম বম অফ সেল, এগুলো দিয়ে আমাদের এক্সামে খুব ভালো ভালো কোশ্চেন আসে। তো আমাদের এগুলো এবং হাইড্রোলাইটিক এনজাইম, এটার জন্য কিন্তু সে ডাইজেস্টিভ সিস্টেমটাকে কাজ করে। ডাইজেস্টিভ বলার রিজন হচ্ছে কিন্তু হাইড্রোলাইটিক এনজাইম। ঠিক একই রকম ভাবে তো এরকম কাজ করে বলে এটাকে আমরা কার্সিনোজেনেসিসে সাহায্য করে। এটা কিসে সাহায্য করে? কার্সিনোজেনেসিস। ঠিক আছে, তো এই কার্সিনোজেনেসিসে সাহায্য করে বলে আমরা কিন্তু এই লাইসোজোমকে জানবো। আর আমাদের যেটা সবচেয়ে বেশি লাইসোজোমের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের যে রক্তের যে ডাব্লিউবিসি থাকে, ঠিক আছে, এই ডাব্লিউবিসিতে আমরা তাহলে কার্সিনোজেনেসিস, সরি, তো রক্তের যে আমাদের যে ব্লাড থাকে, ব্লাড সেল, তো ব্লাড সেলের মধ্যেও যে ডাব্লিউবিসি বলে যে ব্লাড, অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পাসাল, হোয়াইট ব্লাড কর্পাসাল বলে যেটা থাকে, তো এই হোয়াইট ব্লাড কর্পাসালের মধ্যেও কিন্তু আমাদের এই লাইসোজোমটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। কারণ আমরা জানি এই হোয়াইট ব্লাড কর্পাসাল আমাদের বডিতে প্রবেশ করা যে কোনো জীবাণুকে, যেটা আমাদের বডির ক্ষেত্রে যেটা
মানে অ্যান্টিবডি ক্রিয়েট করার জন্য যেটা সাহায্য করে, ঠিক সেরকম আর কি। তো এটা হচ্ছে আমাদের যে আমরা বলি যে এটাকে আমরা বলি আমাদের যে প্রহরী সেল বলা হয় আর কি, ঠিক আছে। তো ডাব্লিউবিসি আমাদের হোয়াইট ব্লাড কর্পাসল, সেটি আমাদের দেহকে সবসময় কি করে, বাইরের যে মানে মানে মাইক্রো অর্গানিজম যারা আর কি মেইনলি জার্মস হয়, তো জার্মস অ্যাটাক থেকে আমাদেরকে এই ডাব্লিউবিসি রক্ষা করে। তো এই ডাব্লিউবিসি যে রক্ষা করে, তো তার কারণটা হচ্ছে ডাব্লিউবিসি তে প্রচুর পরিমাণ লাইসোজোম পাওয়া যায়। তাহলে এটার একটা রিজন কিন্তু খুব মানে আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে যে লাইসোজোম ডাব্লিউবিসির মধ্যে প্রচুর পরিমাণে থাকে, মোর অ্যাবান্ডেন্টলি ফাউন্ড ইন হোয়াইট ব্লাড কর্পাসল। সো তো হোয়াইট ব্লাড কর্পাসল কিন্তু আমাদেরকে আমাদের যে বডিতে যে জার্মস অ্যাটাক তার থেকে আমাদেরকে রক্ষা করছে, ঠিক আছে। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সেন্ট্রোজোম। তো সেন্ট্রোজোমের ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেন্ট্রোজোম কিন্তু মেইনলি আমরা যেটা পাই সেটা হচ্ছে অ্যানিম্যাল সেলসের মধ্যে পাই। সেন্ট্রোজোম কিন্তু আমরা অ্যানিম্যাল সেলসের মধ্যে পাই। তো অ্যানিম্যাল সেলসের মধ্যে যদি পাই তাহলে প্লান্ট সেলসে কি পাই না? তো প্লান্ট সেলসে আমরা মেইনলি সেন্ট্রোজোম পাই না। সেন্ট্রোজোমের কাজটা প্লান্ট সেলসে যেটা করে সেটা হচ্ছে মাইক্রোটিবিউলস করে। তাহলে প্লান্ট সেলে সেন্ট্রোজোমের যে কাজটা করে দেয় সে হচ্ছে মাইক্রোটিবিউলস। তাহলে প্লান্ট সেলের সেন্ট্রোজোমের যে কাজটা করছে সে মেইনলি হচ্ছে মাইক্রোটিবিউলস। তো মাইক্রোটিবিউলস প্লান্ট সেলে সেন্ট্রোজোমের কাজটা করে দিচ্ছে। এইবার আমাদেরকে দেখতে হবে যেটা সেটা হচ্ছে মেইনলি এখানে ইনফরমেটিভ হিসাবে আমাদের মনে রাখতে হবে ব্লাড সেল। আচ্ছা, এটা খুব মাথায় রাখতে হয় যে নার্ভ সেল, যেহেতু নার্ভ সেল কখনো ডিভাইড হয় না, দ্যাট মিন নার্ভ সেলের ক্ষেত্রে কখনো আমরা দেখতে পাই না যে নার্ভ সেল কখনো বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে তাহলে কোষ বিভাজিত হয়, সেল ডিভিশন হতে হয় নার্ভ সেল, কিন্তু নার্ভ সেল কিন্তু ডিভিশন হয় না। তো এই জন্য তার একটা মেইন রিজন কিন্তু অ্যাবসেন্ট অফ সেন্ট্রোজোম। আর মেইনলি ব্লাড সেলের ক্ষেত্রেও কিন্তু সেন্ট্রোজোম থাকে না। তো আমরা একটু আগে বললাম যে প্লান্ট সেলে সেন্ট্রোজোম থাকে না, সেন্ট্রোজোমের যে ফাংশনটা সেই ফাংশনটা মেইনলি মাইক্রোটিবিউলস করে দেয়। মাইক্রোটিবিউলস দ্বারা প্লান্ট সেলের ফাংশনটা সেন্ট্রোজোমের পরিবর্তে হয়। আর আমরা যেটা দেখবো যে সেন্ট্রোজোমের যে আবিষ্কার, আমরা প্রথম যে সেন্ট্রোজোম আমাদেরকে যে ইন্ট্রোডিউস করেছে সে হচ্ছে টি বোভেরি। এই নামগুলো অতটা মনে না রাখলেও চলবে, যে টি বোভেরি এই সেন্ট্রোজোমকে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করেছিলেন। তো ইন্ট্রোডিউস করেছেন আমাদের সামনে সেইভাবে। তো আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে সেন্ট্রোজোমের ক্ষেত্রে, তাহলে আমরা দেখলাম দেখো কিছু প্রত্যেকটার ক্ষেত্রে কোনটা মেমব্রেনাস কোনটা নন মেমব্রেনাস, এটা কিন্তু আমাদের একটা কোশ্চেন আসার জায়গা। তাহলে আমাদের সেন্ট্রোজোম কিন্তু নন মেমব্রেনাস, এটা আমাদেরকে খুব মাথায় রাখতে হবে। সেন্ট্রোজোম কিন্তু মেইনলি নন মেমব্রেনাস, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে রাইবোজোমও কিন্তু নন মেমব্রেনাস, ঠিক আছে। আমাদেরকে সেন্ট্রোজোম রাইবোজোম এরা প্রত্যেকেই নন মেমব্রেনাস। এইবার আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সেন্ট্রোজোম মেইনলি আমাদের এরকম একটা কার্ট হুইল মডেল আমরা বলি, ঠিক আছে, কার্ট হুইল মডেল এরকম দেখতে। তো এর এরকম একটা অংশ থাকে এবং এখান থেকে এরকম একটা অংশ থাকে। তো এই দুটো অংশে দুই পাশে দুটো এরকম সেন্ট্রিওল থাকে এবং এই সেন্ট্রিওল দুটোই প্রধানত সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার, এই দুটো পার্ট নিয়ে আমাদের মেইনলি সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার এই দুটো পার্ট নিয়ে আমাদের মেইনলি আমাদের যে সেন্ট্রোজোম পার্টটা গঠিত। এবং এই সেন্ট্রোজোম পার্টটা দেখতে অনেকটা মানে যে গরুর গাড়ির চাকা যেরকম দুটো চাকাকে একসঙ্গে আমরা দেখি, তো এই কার্ট হুইল মডেল কিন্তু আমাদের এই সেন্ট্রোজোম নামক যে সেল অর্গানেলস আছে এর সঙ্গে রিলেটেড। এটা শুধু ইনফরমেশন হিসেবে মনে রাখলেই হবে। আর দেখতে কারণ হয় কারণ এরকম দুপাশে দুটো চক্রের মতো এবং মাঝখানে এরকম রে রে থাকে। তো এই মডেলের জন্য এটা কার্ট হুইল মডেল কিন্তু আমরা সেন্ট্রোজোমের সঙ্গে রিলেটেড আমরা পেলাম। এবার এই কার্ট হুইল মডেল থেকে যে আমাদের যে সেন্ট্রোজোমের যে সেন্ট্রিওল গুলো আছে, তো এই দুই পাশে যে সেন্ট্রিওল অবস্থান করে, এই সেন্ট্রিওল আমাদেরকে কি করে, আমরা জানি যে আমাদের সেল ডিভাইড হয় মেইনলি। তো এই সেল ডিভিশন যেটা হয়, সেল সেল ডিভিশন বিশেষ করে অ্যানিমেল সেল যে ডিভিশন হয়, তো অ্যানিমেল সেল ডিভিশনের জন্য যে মাইটোটিক ফেজ হয় আমাদের, আমরা যে মাইটোসিস কোষ বিভাজন পড়েছি, মানে মাইটোসিস সেল ডিভিশন প্রসেস। তো মাইটোসিস সেল ডিভিশনের প্রসেসে আমরা প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ আমরা এরকম বিভিন্ন পার্ট পড়বো পরে। তো এখানে সেরকম একটা মেটাফেজ যেমন একটা দশা যেটা আমরা যাই সেটার ক্ষেত্রে দেখা যায় যে সেন্ট্রিওল গুলো যেখানে মাইটোটিক স্পিন্ডল বা বেম স্পিন্ডল, এটা অলসো এটা বেম স্পিন্ডলও বলা হয়, এই বেম স্পিন্ডলও বলা হয়। তো এই বেম স্পিন্ডলকে ফর্ম করে।
তো বেম স্পিন্ডলকে ফর্ম করার জন্য যে সেল ডিভিশন প্রসেস আছে, সেই সেল ডিভিশন প্রসেসটা হতে পারে। তো সেই জন্য আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে সেন্ট্রিওল কিন্তু মাইটোটিক স্পিন্ডল যে ফর্ম করে আমাদের কিন্তু বেম স্পিন্ডল ফর্ম করে আমাদেরকে কি করছে, সেল ডিভিশনের জন্য সাহায্য করছে। এরপরে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের যে সেন্ট্রিওল আছে। তো আমাদের এখানে সবচেয়ে এটা খুব ভালো একটা কোশ্চেন, যে অ্যালগি যে থাকে, অ্যালগিতে আমরা জানি ফ্লাজেলা থাকে। তো অ্যালগির যার গমন মানে যেটা আর কি লোকোমোশন আমরা যেটা দেখি, তো লোকোমোশনের যে অর্গানস গুলো থাকে, তো সেই অর্গানসের জন্য ফ্ল্যাজেলা কাজ করে। তো এই ফ্ল্যাজেলা কিন্তু ফর্ম করে শুধুমাত্র এই সেন্ট্রিওলের জন্যই। তাহলে সেন্ট্রিওল আমাদেরকে যেটা দেখতে হবে যে সেন্ট্রিওলের জন্য কিন্তু আমরা অ্যালগিতে যে ফ্ল্যাজেলা আছে সেটা ফর্ম করছে। তো মোটামুটি আমাদেরকে সেন্ট্রোজোম সেক্ষেত্রে যদি আমাদের দেখি যে কার্টহুইল মডেল, এটা খুব মাথায় রাখা খুব ভালো কোশ্চেন, যে কার্টহুইল মডেল কিন্তু সেন্ট্রোজোম থেকে আসতে পারে। আর প্লান্ট সেলে সেন্ট্রোজোমের মানে অ্যাবসেন্ট থাকা সত্ত্বেও সেন্ট্রোজোমের যে কাজটা সেটা মাইক্রোটিবিউলস করে থাকে, এটা আমরা দেখলাম। আর আমাদেরকে আর যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে নার্ভ সেলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সেন্ট্রোজোম না থাকার জন্য, ইনঅ্যাক্টিভ সেন্ট্রোজোম যেটাকে আমরা বলতে পারি, যে নার্ভ সেল কিন্তু ডিভিশন হয় না। ঠিক আছে, তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেইনলি সেন্ট্রোজোমের এই কথাগুলো। তো এবার আমরা দেখবো মাইক্রোটিবিউল। আমি আগে এই সেন্ট্রোজোম পড়ানোর সময় মাইক্রোটিবিউলসকে বলেছি। তো মাইক্রোটিবিউল হচ্ছে মেইনলি স্পিন্ডল, মানে ইনস্টিড অফ সেন্ট্রোজোম আমাদের প্লান্ট সেলে থাকে। এর মেইন ফাংশনটা আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটি হচ্ছে স্পিন্ডল, যেটা মাইটোটিক স্পিন্ডল ফর্ম করে প্লান্ট সেল ডিভিশনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? প্লান্ট সেল ডিভিশনের ক্ষেত্রে এটা মাইটোটিক স্পিন্ডল গঠন করে। এরপরে আমরা যেটা পড়বো সেটা মেইনলি হচ্ছে ভ্যাকুয়ালস, ইম্পর্টেন্ট পার্ট অফ সেল এটা ভ্যাকুয়ালস। তো আমরা অ্যানিমেল সেল, প্লান্ট সেল, যে কোনো ব্যাকটেরিয়া সেল আমরা যেখানেই বলি পাই। তো এটা আমাদেরকে জাস্ট একটা ইনফরমেশন হিসাবে, অ্যানিমেল সেল, প্লান্ট সেল, ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রে ভ্যাকুয়ালস থাকে, জাস্ট বললাম। এটা সিঙ্গেল মেমব্রেনাস, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ভ্যাকুয়াল হচ্ছে সিঙ্গেল মেমব্রেনাস। ঠিক আছে, এবার মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা যে ভ্যাকুয়ালস থাকে, তো ভ্যাকুয়াল সিঙ্গেল মেমব্রেন, যে মেমব্রেনটা দিয়ে মানে কভার করা থাকে আর কি, সারাউন্ডেড বাই আ মেমব্রেন। ঠিক আছে, surrounded by a membrane. This membrane is known as tonoplast. Every vacuoles surrounded by a membrane. This membrane is called tonoplast. এই টোনোপ্লাস্ট ইজ নট, ইট ইজ লুকস, এটা এমন মনে হয় যে শুনতে যে এটা একটা প্লাস্টিড, বাট ইট ইজ নট আ প্লাস্টিড, ইট ইজ আ ভ্যাকুয়ালস, ইট ইজ আ মেমব্রেন অফ আ ভ্যাকুয়ালস। Okay, it is not a vacuoles, it is a membrane of a vacuoles. And every vacuoles are filled with some fluid. This fluid called cell sap, this is very much important. ফ্লুইড, যে ফ্লুইডের মধ্যে যে ফ্লুইডটা ভ্যাকুয়ালস এর মধ্যে থাকে মেইনলি, সেটাকে আমরা কি বলি? সেল স্যাপ বলি। সেটাকে আমরা কি বলি? সেল স্যাপ বলি। ঠিক আছে, তো এই সেল স্যাপ যদি আমরা দেখি, তো আমরা সাধারণত আমরা যদি এরকম একটা প্লান্ট সেল আমরা যদি মেইনলি ফর্ম করি, তাহলে আমরা যেটা দেখতে পাবো, তো এর মধ্যে যদি আমাদের এরকম একটা, নর্মালি এটা একটা প্লান্ট সেল, তো এর মধ্যে এরকম ভ্যাকুয়ালস থাকে, এর মধ্যে এরকম ছোট 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 এরকম ভ্যাকুয়ালস ক্রিয়েট হয়, এরকম ভ্যাকুয়ালস গুলো থাকে। তো এরকম কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই ভ্যাকুয়ালস গুলো এতটাই মানে মানে মেইনলি প্লান্ট সেলের ক্ষেত্রে এই ভ্যাকুয়াল গুলো এতটাই বড় হয়ে যায়, যে এতটাই এরকম বড় হয় যে একটা সিঙ্গেল ফরমেশনে তৈরি হয়। তো এই সিঙ্গেল ফরমেশন তৈরি করে যে সাইটোপ্লাজম থাকে সেটা মেইনলি ফরওয়ার্ড হয়ে যায়, পুরো সেল যে মেমব্রেন থাকে সেই সেল মেমব্রেনের দিকে ফরওয়ার্ড হয়ে যায়। তো সেল মেমব্রেনের দিকে ফরওয়ার্ড হয়ে যাওয়ার জন্য যেটা হয় মেইনলি, সেটা হচ্ছে এইটাকে দেখতে অনেকটা থিন লেয়ারের মতো কভার করে। এই থিন লেয়ারকে আমরা বলি প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল প্রাইমর্ডিয়াল ইউট্রিকল, আমাদেরকে মেইনলি এটা মাথায় রাখতে হবে, হোয়াট ইজ প্রাইমর্ডিয়াল ইউট্রিকল, এটা মেইনলি একটা এক্সাম কোশ্চেন হতে পারে। খুব সুন্দর। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল হচ্ছে, ইট ইজ আ টাইপ অফ ভ্যাকুয়াল। এটা একটা ভ্যাকুয়ালের সঙ্গে রিলেটেড। কিভাবে রিলেটেড? সেটা হচ্ছে ভ্যাকুয়ালটা যখন এনলার্জ হতে থাকবে, তখন এনলার্জ হতে হতে এটা জাস্ট সেল মেমব্রেনের দিকে পৌঁছে, যেটা সেল মেমব্রেনের দিকে যখন যাবে, তো সেল মেমব্রেন কি হবে, যে সেল মেমব্রেন মেইনলি একটা থিন লেয়ার ক্রিয়েট করবে। এই থিন লেয়ারকে আমরা কি বলি? প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলি।
তো এখানে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। তো মানে মেইনলি যতগুলি সেল আমরা দেখব, তো সব সেলের মধ্যেই আমরা যে থকথকে জেলির মতো একটা পদার্থ, অর্থাৎ জেলি টাইপ একটা ম্যাটার্স আমরা দেখতে পাবো। তো এটাকে, এই জেলি টাইপ ম্যাটার্সটাকে আমরা নামকরণ করেছি প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম যে শব্দটা, এটা 1839-এ সর্বপ্রথম জে.ই. পার্কিনজি ব্যবহার করেন। জে.ই. পার্কিনজি সর্বপ্রথম এই প্রোটোপ্লাজম কথাটা 1839-এ ব্যবহার করেন। তো এই যে প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজমের যে মানে ফিচার্স, এই ফিচার্সকে দেখার পরে দেখা গেছে যে মেইনলি সেলের যে টোটাল ডিপেন্ডেন্সি এই প্রোটোপ্লাজমের দ্বারা সার্কুলেট হয়। টোটাল একটা সেল বলতে আমরা যা বুঝি, প্রত্যেক সেলের মধ্যে এই যে তার ডিপেন্ডেন্সি এই প্রোটোপ্লাজম দ্বারাই সার্কুলেট হয়। এই জন্য এই প্রোটোপ্লাজমকে ফিজিক্যাল বেসিস অফ লাইফ বলেছেন হচ্ছে বিজ্ঞানী হাক্সলে। তো আমরা যে সায়েন্টিস্ট হাক্সলেকে দেখবো, তো সায়েন্টিস্ট হাক্সলে এটাকে ফিজিক্যাল বেসিস অফ লাইফ বলেছে। আর মেইনলি আমরা যত সেল পাবো সব সেলেই কিন্তু আমরা এই প্রোটোপ্লাজমকে পাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পার্কিনজি টার্মড প্রোটোপ্লাজম ইন 1839। এই দুটো জায়গাকে আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই দুটো জায়গা কিন্তু আমাদের মেইনলি খুব গুরুত্বপূর্ণ। এইবার আমরা যদি দেখি যে প্রোটোপ্লাজম মেইনলি কি কি নিয়ে গঠিত, তো প্রোটোপ্লাজমের যদি স্ট্রাকচারকে আমরা দেখি, তাহলে আমরা যেটা দেখবো মেইনলি সেটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজমের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ওয়াটার, ইনঅর্গানিক ম্যাটার অ্যান্ড অর্গানিক ম্যাটার। তো আমরা যে ওয়াটার থাকে, তো প্রোটোপ্লাজমের ম্যাক্সিমাম পার্ট নিয়ার অ্যাবাউট 80% ওয়াটার থাকে প্রোটোপ্লাজমে, 80% ওয়াটার। এবং এর মধ্যে আর যেটা থাকে সেটা হচ্ছে অর্গানিক ম্যাটার। তাহলে অর্গানিক ম্যাটার কারা কারা থাকে আমরা একটু দেখি। তো অর্গানিক ম্যাটার মেইনলি যেটা থাকে সেটা হচ্ছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড। এই যে টোটাল যে সিস্টেমটাকে মানে যে এলিমেন্টগুলোর আমরা নাম বলছি, এই সবগুলি হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। এই অর্গানিক ম্যাটার্স গুলো থাকে প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড। তো এগুলো হচ্ছে সবই অর্গানিক ম্যাটার। তো এই অর্গানিক ম্যাটার আমরা প্রোটোপ্লাজমের মধ্যে পাই। আর যেটা থাকে সেটা হচ্ছে ইনঅর্গানিক ম্যাটার্স। তো ইনঅর্গানিক ম্যাটার্স, ওয়াটার আর অর্গানিক ম্যাটার্স মিলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রোটোপ্লাজমটা কনস্ট্রাক্ট মানে তৈরি হয় আর কি, ঠিক আছে। তো এইবার আমরা যদি দেখি প্রোটোপ্লাজমের মধ্যে যে অর্গানিক ম্যাটার আর ইনঅর্গানিক ম্যাটার যেটা থাকে, তার যে মানে রেশিওটা যদি আমরা দেখি, তাহলে অর্গানিক ম্যাটার আর ইনঅর্গানিক ম্যাটারের রেশিওটা হচ্ছে 19:81। 19:81 এই রেশিওতে কিন্তু এর মধ্যে অর্গানিক আর ইনঅর্গানিক ম্যাটারটা থাকে। এটা অর্গানিক আর এটা ইনঅর্গানিক। তাহলে অর্গানিক আর ইনঅর্গানিক ম্যাটারের রেশিও কিন্তু 19:81। এটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে একটা ইম্পর্টেন্ট পার্ট। এরপরে আমরা যদি দেখি যে প্রোটোপ্লাজমে যে মেইনলি প্রোটোপ্লাজম বলতে আমরা যা বুঝি, এর মধ্যে এলিমেন্ট হিসাবে যদি আমরা খুঁজে বের করি যে এর মধ্যে কি কি আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখব প্রোটোপ্লাজমের কিন্তু ম্যাক্সিমাম পার্টটা অক্সিজেন দ্বারা গঠিত, প্রায় নিয়ার অ্যাবাউট 76%। আমরা যদি দেখি তাহলে সেইটা কিন্তু পুরো অক্সিজেন দ্বারা গঠিত। এছাড়া এর মধ্যে যেটা কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেনও রয়েছে। তো এই যে ম্যাক্সিমাম পার্ট এই যে প্রোটোপ্লাজমের, তার কিন্তু ম্যাক্সিমাম পার্টটাই হচ্ছে অক্সিজেন। এবং আমরা এলিমেন্ট হিসাবে যদি দেখি, তাহলে এলিমেন্ট হিসাবে কিন্তু অক্সিজেনের ইম্পর্টেন্সই সব প্রোটোপ্লাজমে ম্যাক্সিমাম। তাহলে এখানে আমাদের একটা পয়েন্ট অফ ভিউ থেকে একটা কোশ্চেন আসা যেতে পারে যে আমরা এলিমেন্ট হিসেবে কোন এলিমেন্টটি আমরা ম্যাক্সিমাম দেখতে পাবো। সেখানে যদি আমরা দেখি তাহলে সেখানে কিন্তু আমরা অক্সিজেন দেখতে পাবো। আবার এইখান থেকে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এইগুলোকে যদি আমরা দেখি তাহলে এগুলো ম্যাক্সিমাম প্রেজেন্ট আছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রোটোপ্লাজম মেইনলি যেটা নিয়ে কম্পোজ হয়, ঠিক আছে। তো প্রোটোপ্লাজম মেইনলি কম্পোজ যেটা আছে সেটার মধ্যে আমরা দেখব প্রোটোপ্লাজম বলতে আমরা বুঝি সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম এবং আদার সেল অর্গানেলস। তাহলে প্রোটোপ্লাজম যে কনসেপ্টটা বলি, প্রোটোপ্লাজম কনসেপ্টের মধ্যে সাইটোপ্লাজম আসছে, নিউক্লিওপ্লাজম আসছে, আর আসছে হচ্ছে আদার্স সেল অর্গানেলস। তাহলে এবার সাইটোপ্লাজম কারা? আমরা যদি দেখি কোষের মানে একটা সেলের ভিতরে একটা নিউক্লিয়াস বলে একটা পার্ট থাকে। তো এই নিউক্লিয়াস পার্টটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, এই নিউক্লিয়াস পার্টটাকে যদি বাদ দিই, তাহলে নিউক্লিয়াস পার্টের বাইরে এবং যে সেল অর্গানেলস গুলোকে আমরা এতক্ষণ ধরে পড়ছিলাম, এই সেল অর্গানেলস গুলোকে যদি আস্তে আস্তে বাদ দিতে থাকি, তাহলে যে জেলিটাই ফ্লুইডটা আমরা পাবো সেইটুকুকে আমরা বলি সাইটোপ্লাজম। সেটুকুকে আমরা কি বলছি? সাইটোপ্লাজম। দিস পার্ট অনলি ফর সাইটোপ্লাজম। এবার নিউক্লিয়ার মেমব্রেন যেটা থাকে, তার ইনসাইডে যে জেলি টাইপের ফ্লুইডটা থাকে তাকে আমরা বলছি নিউক্লিয়াসের ইনসাইডে যেহেতু আছে সেই জন্য ওটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর আমরা যে সেল অর্গানেলস গুলোকে এতক্ষণ ধরে পড়লাম, সেই সেল অর্গানেলস গুলোকে একসাথে আমরা বলছি আদার সেল অর্গানেলস। তাহলে এই টোটালটাকে আমরা কম্পোজিশনে আমরা বলি প্রোটোপ্লাজম।
তাহলে আমাদের এই প্রোটোপ্লাজম বলতে যেগুলো বুঝলাম সেগুলো হচ্ছে সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম এবং আদার্স সেল অর্গানেলস। ঠিক আছে, তো এইবার আমরা মেইনলি আমরা যেটা দেখবো সেখানে আমরা যে ওয়ার্ডগুলোর দিকে আমরা খেয়াল করব সেই ওয়ার্ডগুলো হচ্ছে প্রোটোপ্লাস্ট। এইখানে আমরা কিছু কিছু ওয়ার্ডের দিকে খেয়াল করব, প্রোটোপ্লাস্ট আর ডিউটোপ্লাস্ট, ডিউটোপ্লাজম সরি। তো ডিউটোপ্লাজম আর প্রোটোপ্লাস্ট, এইবার আমরা যদি দেখি যে ডিউটোপ্লাজম প্রোটোপ্লাস্ট এই দুটো জিনিসকে আমরা যদি দেখি তাহলে এটা আমরা স্টাডি করেছি পরে। তাহলে এবার আমরা দেখে নিই সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম মেইনলি, সাইটোপ্লাজম যেটা আমরা দেখতে সেটা হচ্ছে ভিসকাস ইন নেচার। এবার আমরা যেহেতু দেখলাম যে সাইটোপ্লাজম ইজ এ পার্ট অফ প্রোটোপ্লাজম, তাহলে মেইনলি প্রোটোপ্লাজমের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা সাইটোপ্লাজমের ক্ষেত্রে আমরা পাবো। তাহলে সাইটোপ্লাজম হচ্ছে এক প্রকার জেলি টাইপ ফ্লুইড, এবং এই সাইটোপ্লাজম যেহেতু প্রোটোপ্লাজম ভিসকাস ইন নেচার, দ্যাট সাইটোপ্লাজম ভিসকাস ইন নেচার, দ্যাট মিনস সাইটোপ্লাজমের সান্দ্রতা বৈশিষ্ট্য আছে, জেলি টাইপের যেহেতু ফ্লুইড আমরা বলছি, তো এর মধ্যেও ভিসকাস ইন নেচার। তো এই ভিসকাস ইন নেচারের জন্য যেটা হয় সেটার মধ্যে একটা মুভমেন্ট থাকে। তো সেই মুভমেন্ট সাইটোপ্লাজমে আমরা যে মুভমেন্টগুলো দেখতে পাই আর কি, মেইনলি ভিসকাস মুভমেন্ট, সেই ভিসকাস মুভমেন্টগুলো মেইনলি যে টু টাইপস ভিসকাস মুভমেন্ট আমরা দেখতে পাই। জাস্ট ওয়ান, ব্রাউনিয়ান মুভমেন্ট, ব্রাউনিয়ান মুভমেন্ট, ব্রাউনিয়ান মুভমেন্ট, and another is cyclosis movement, cyclosis movement. এই সাইক্লোসিস মুভমেন্ট আর টু টাইপস, ওয়ান ইজ রোটেশন, অ্যানাদার ইজ সার্কুলেশন। সার্কুলেশন, তাহলে আমাদের এখান থেকে দুটো জিনিস মনে রাখতে হবে, যে সার্কুলেশন আর রোটেশন। তাহলে সার্কুলেশন আর রোটেশন হচ্ছে আমাদের বোথ টু টাইপস। তাহলে আমাদের যেটা আর কি সার্কুলেশন আর রোটেশন হচ্ছে আমাদের বোথ টু টাইপ আর কি, আমাদের যে মুভমেন্ট আছে সেটাকে আমরা বলছি। তাহলে এই রোটেশন আর সার্কুলেশন, তাহলে রোটেশন আর সার্কুলেশনের ডিফারেন্টটা কি? সার্কুলেশন মেইনলি একটা প্লেনের উপরে আমরা দেখতে পাই, আর রোটেশন মেইনলি একটা কিউবিক বডিতে দেখতে পাই। ঠিক আছে, যদি আমরা একটা ফুটবলকে দেখি তাহলে তার মুভমেন্টটা হচ্ছে রোটেশন, আর যদি আমরা একটা প্লেটকে দেখি তাহলে আমরা দেখব তার মুভমেন্টটা হচ্ছে সার্কুলেশন। তো ঠিক এরকম বোথ সাইড সাইক্লোসিস মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আর একটা হচ্ছে ব্রাউনিয়ান মুভমেন্ট, এটা মেইনলি একটা র্যান্ডম মুভমেন্ট বিটুইন এনি পার্টিকেল লিভস কনসিস্টেন্ট গ্যাস অ্যান্ড ফ্লুইড। এরপরে এগুলো আমাদের অতটা দরকার নেই, আর এখান থেকে আমাদের যেটুকু মাথায় রাখতে হবে এখানে হচ্ছে প্রোটোপ্লাস্ট আর এই ডিউটোপ্লাজম, এই দুটো টার্মের সঙ্গে আমাদের একটু মাথায় রাখতে হবে। তো প্রোটোপ্লাস্ট, এটা অবশ্যই প্লাস্ট লেখা আছে বলে আমি বারবার করে বলছিলাম যে টোনোপ্লাস্ট বা এরকম প্রোটোপ্লাস্ট, এটা কিন্তু কোনোটাই মানে প্লাস্টিড নয়, প্লাস্ট লেখা থাকে কিন্তু প্লাস্টিড নয়। তাহলে এই প্রোটোপ্লাস্ট জিনিসটা কি? তাহলে প্রোটোপ্লাস্ট যদি আমরা দেখি, আমরা যে প্লান্ট সেল পড়েছি, তো প্লান্ট সেলের আউটার মোস্ট পার্ট হচ্ছে সেল ওয়াল। আউটার মোস্ট পার্ট হচ্ছে সেল ওয়াল। সেল ওয়াল হচ্ছে প্লান্ট সেলের ক্ষেত্রে আউটার মোস্ট পার্ট। এই যদি এই আউটার মোস্ট পার্ট মানে সেল ওয়ালটাকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা টোটালটাকে আমরা বলি হচ্ছে প্রোটোপ্লাস্ট, অর্থাৎ সেল মেমব্রেন, প্রোটোপ্লাজম, টোটাল প্রোটোপ্লাজম অ্যান্ড সেল মেমব্রেন, টোটালটাকে নিয়ে প্লান্ট সেলে আমরা বলবো প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্ট হচ্ছে আউটার মোস্ট লেয়ার। যদি প্লান্ট সেলের ক্ষেত্রে দেখি, এই আউটার মোস্ট লেয়ারকে বাদ দিয়ে যেটা আমরা পাবো সেটাকে আমরা বলি হচ্ছে প্রোটোপ্লাস্ট। এরপরে আসি আমরা ডিউটোপ্লাজম। তো ডিউটোপ্লাজম কি? ডিউটোপ্লাজম হচ্ছে, আমরা একটু আগে পড়লাম যে মানে প্রত্যেকটা যে সেল আছে সেলের মধ্যে কিছু ওয়াটার আছে, নন লিভিং মানে কিছু লিভিং আছে, কিছু নন লিভিং ম্যাটার্স আছে। তো টোটাল এই ডিউটোপ্লাজম যেটা, সেটা হচ্ছে সেলের মধ্যে যে টোটাল নন লিভিং ম্যাটার্স আছে, সেই নন লিভিং ম্যাটার্সকে আমরা টোটালটাকে কি বলি? ডিউটোপ্লাজম বলি, টোটাল নন লিভিং ম্যাটার। ঠিক আছে, তাহলে টোটাল নন লিভিং ম্যাটারকে আমরা কি বলছি? ডিউটোপ্লাজম বলছি। ক্লিয়ার? তো ডিউটোপ্লাজম হচ্ছে যে টোটাল নন লিভিং নিউক্লিয়াস। তাহলে আমরা একটু আগে প্রোটোপ্লাজম যখন পড়ছিলাম তখন আমরা বলেছিলাম যে প্রোটোপ্লাজম যেটা আর কি আছে, তো তার একটা মাঝখানে একটা ডেন্স একটা স্থান আছে, ঘন একটা স্থান আছে। তো সেই স্থানটা এটা মেইনলি একটা মানে আমরা বলছিলাম যে পর্দা দিয়ে আটকানো থাকে। তো তার মাঝখানে একটা স্ট্রাকচার আছে,
তো সেই যে পর্দাবৃত্ত মানে পর্দা দিয়ে ঘেরা একটা গোলাকার স্ফেরিক্যাল অংশ, সেইটাকে আমরা বলছি নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসকে প্রথম ডিসকভার করেন হচ্ছে 1831-এ রবার্ট ব্রাউন। তো আমরা এই ডিসকভার, অবজারভার আর যে টার্মস করে মানে নেম যে দেয়, সে যে টার্মিনোলজিটাকে ইউজ করে, এই তিনটে ডিফারেন্ট হতে পারে, তিনটে সেম হতে পারে। তো আমরা রবার্ট ব্রাউন কিন্তু এটা ডিসকভার করেছিলেন তো ইন 1831, এবং ইনি অবজার্ভও করেছিলেন। তো ব্যাপারটা হচ্ছে এইবার আমরা যদি দেখি যে নিউক্লিয়াস, তো এই নিউক্লিয়াস মেইনলি প্লান্ট সেল বলছি, আমরা অ্যানিমাল সেল বলছি, তো প্লান্ট সেল বলি আর অ্যানিমাল সেল বলি, তো এটা মেইনলি ইউক্যারিওটিক সেল। তো এর ক্ষেত্রে ডিফাইন নিউক্লিয়াস পাই, দ্যাট মিন একটা স্ট্রাকচারটা, একটা কনসিস্টেন্সি বা যে স্ট্রাকচারটা সেটা খুব সুন্দর সুসংগঠিত থাকে, ডিফাইন্ড স্ট্রাকচার পাই। বাট ইন প্রোক্যারিওটিক সেল সেখানেও কিন্তু আমাদের এরকম নিউক্লিয়াস আছে, কিন্তু সেটা ডিফাইন্ড নয়। তো ডিফাইন্ড যেহেতু নয়, তো সেক্ষেত্রে আমরা যে নিউক্লিয়াসটা আনডিফাইন্ড একটা নিউক্লিয়াস থাকে, কিন্তু যদি আমরা ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে একটা ডিফাইন্ড স্ট্রাকচার থাকে। তো ডিফাইন্ড স্ট্রাকচার থাকে। এইবার আমরা যদি দেখি, তো এই ডিফাইন্ড স্ট্রাকচার আর আনডিফাইন্ড স্ট্রাকচারের মধ্যে আমরা মেইনলি ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রে যদি আমরা দেখি, ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রে এই নামটা আমাদেরকে খুব ভালো মনে রাখতে হবে, সেটা হচ্ছে নিউক্লিয়েড যেটা আছে। আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে ডিফাইন্ড স্ট্রাকচার পাবো, বাট আমরা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে আনডিফাইন্ড স্ট্রাকচার পাবো। এই নিউক্লিয়েড কথাটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। যে নিউক্লিয়াস কি, যে ব্যাকটেরিয়া সেলের মধ্যে যে মানে আমরা নিউক্লিয়াস স্ট্রাকচারটা পাই, এই নিউক্লিয়েডের যে বৈশিষ্ট্যটা কি হচ্ছে সেটা দেখছি আমরা। যে ব্যাকটেরিয়া সেলের মধ্যে যে নিউক্লিয়াসটা পাই, এই নিউক্লিয়াসটা আনডিফাইন্ড থাকে, অর্থাৎ এর যে স্ট্রাকচারটা থাকে সেটা অতটা স্ট্রং স্ট্রাকচার নয়। তো এই জন্য এটাকে আমরা বলি নিউক্লিয়েড, পুরলি ডিফাইন্ড একটা আমরা যে স্ট্রাকচার পাই নিউক্লিয়াসে, সেটাকে আমরা বলি নিউক্লিয়েড। তো এইবার আমরা দেখি যত মেটাবলিক অ্যাক্টিভিটিস আছে সেলের, তো এই যে নিউক্লিয়েড থাকে, তো ঠিক ইউক্যারিওটিক কেটে তাহলে নিউক্লিয়াস যে কি করে থাকে আমরা সেটা যদি আমরা পরপর দেখি, তাহলে আমরা দেখবো যে এই যে ব্রেন থাকে, আমরা সেলের যেরকম সেলের ব্রেন বা হেড অফ দ্য সেল বলছি কেন, সেটা হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে টোটাল সেলের যে মেটাবলিক অ্যাক্টিভিটিস আছে, তো এই মেটাবলিক অ্যাক্টিভিটিসটা কিন্তু এই নিউক্লিয়াস কন্ট্রোল করে থাকে। তো এই মেটাবলিক অ্যাক্টিভিটিসটা নিউক্লিয়াস কন্ট্রোল করে থাকেই বলেই আমরা কিন্তু এটাকে ব্রেইন অফ দ্য সেল অর হেড অফ দ্য সেল বলি। যেমন আমাদের মস্তিষ্ক যে আমরা আছে, সেই মস্তিষ্ক যেরকম আমাদের পুরো বডি পার্টসের টোটাল যে ফিজিক্যাল কানেকশনটাকে, অর্থাৎ টোটাল যে ফিজিক্যাল কমিউনিকেশনটাকে নির্ভর মানে কন্ট্রোল করে, ঠিক একই রকম ভাবে নিউক্লিয়াস কিন্তু টোটাল সেলের মেটাবলিক অ্যাক্টিভিটিসকে কন্ট্রোল করে। এই জন্য এটাকে আমরা বলি ব্রেইন অফ দ্য সেল। তাহলে ব্রেইন অফ দ্য সেল বলার কারণ কিন্তু আমাদেরকে জানতে হবে, এটাকে ব্রেন অফ দ্য সেল ওর হেড অফ দ্য সেল বলা হয়। আর যেমন রাইবোজোমকে স্মলেস্ট সেল অর্গানেল বলা হয়, তো এখানে আমরা দেখবো লার্জেস্ট সেল অর্গানেল কিন্তু আমাদের বলা হয় হচ্ছে নিউক্লিয়াসকে। তো নিউক্লিয়াসকে যদি আমরা লার্জেস্ট সেল অর্গানেল বলে থাকি, এবার আমাদের কিছু জিনিস একটু ইনফরমেশন মনে রাখতে হবে। যেমন আরবিসি, প্লেটলেটস, সিপ সেল সাধারণত প্লান্টের থাকে সিপ সেল। আরবিসি, প্লেটলেট এগুলো আমাদের ব্লাড সেল। তো এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম নিউক্লিয়াস থাকে না, এগুলো হচ্ছে এর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, নো নিউক্লিয়াস, এর মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। আরবিসি, প্লেটলেটস, সিপ সেলস মেইনলি প্লান্টে পাওয়া যায়। আরবিসি, প্লেটলেটস এগুলো আমরা ব্লাড সেল জানি, এগুলোর ক্ষেত্রে কোনো নিউক্লিয়াস থাকে না, এগুলোর ক্ষেত্রে কোনো নিউক্লিয়াস থাকে না। এবার আমরা এখানে দুটো টার্ম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সিনোসাইট আর একটা হচ্ছে সিনসাইটিয়াম। তো প্লান্ট সেলের ক্ষেত্রে যদি আমরা জানি আমরা সেল ডিভাইড হয়, তো সেল ডিভিশনের যদি আমরা যখন চ্যাপ্টার পড়বো তখন আমরা দেখবো সেখানে সেল ডিভিশনের বিভিন্ন পার্ট আছে। তো আমরা দেখবো প্রথমে নিউক্লিয়াস ডিভিশন হয়। তো নিউক্লিয়াস অনেক সময় ডিভিশন হলে অনেক সময় সাইটোপ্লাজম ডিভিশন হয় না। তো যখন সাইটোপ্লাজম কোনো কারণে ডিভিশন হয় না, যে বারবার নিউক্লিয়াস ডিভিশন হচ্ছে, তো হওয়ার পরে কি হয়, একটা প্লান্ট সেলের ক্ষেত্রে হতে পারে, এটা অ্যানিমেল সেলের ক্ষেত্রে হতে পারে। যখন একটা প্লান্ট সেল যেরকম মাল্টি নিউক্লিয়েটেড হয়ে যায়, এটা মেইনলি সিনোসাইট যেটা আমরা দেখি সেটা প্লান্ট সেলের ক্ষেত্রে দেখি, আর সেটা কি হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড হয়। তো এই মাল্টি নিউক্লিয়েটেড প্লান্ট সেলকে আমরা বলি সিনোসাইট। এই মাল্টি নিউক্লিয়েটেড প্লান্ট সেলকে আমরা কি বলছি, সিনোসাইট বলছি। ঠিক একই রকম ভাবে মাল্টি নিউক্লিয়েটেড অ্যানিমাল সেল যদি হয় সেটাকে বলা হয় সিনসাইটিয়াল অর সিনসাইটিয়াম।
তাহলে সিনসাইটিয়াল অর সিনসাইটিয়াম এই দুটো জায়গা থেকে কোশ্চেন আসার মতো পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সিনোসাইট আর একটা হচ্ছে সিনসাইটিক্যাল। যদি আমরা টার্মসটা ইউজ করি সেটা বলবো মাল্টি নিউক্লিয়েটেড। মাল্টি নিউক্লিয়েটেড অর্থাৎ অনেক কি থাকবে, নিউক্লিয়াস থাকবে তার মধ্যে। এইবার আমরা যদি দেখি একটা নিউক্লিয়াস, আমরা যদি একটা সেলকে দেখি, তো আমরা মোটামুটি আমরা যদি এখানে একটা সেলকে যদি এরকম একটা স্ট্রাকচার দিই, যদিও এটা এইভাবে নয়, একটু এরকম একটা স্ট্রাকচার দিই, তো এর মাঝখানে আমরা কি পেলাম, নিউক্লিয়াস পেলাম। এটা হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, এর মাঝখানে আমরা নিউক্লিয়াস পেলাম। এবার নিউক্লিয়াসটা এর চারপাশে একটা কভার করার জন্য একটা মেমব্রেন থাকে, এটাকে কভার করার জন্য একটা মেমব্রেন থাকে। তো এই মেমব্রেনটা যেটা থাকে সেটাকে আমরা বলি নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন। আর এই নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে ডাবল মেমব্রেনাস। আমরা এর আগে আমরা পড়ছিলাম, কিছু আছে নো মেমব্রেনাস, কিছু আছে নন মেমব্রেনাস, কিছু আছে হচ্ছে সিঙ্গেল মেমব্রেনাস, কিছু ডাবল মেমব্রেনাস আছে। তো এর মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু ডাবল মেমব্রেনাস। আর এই ডাবল মেমব্রেনাস হওয়ার জন্য এটা পিএলপি স্ট্রাকচার আছে। এইখানে আমরা এই পিএলপিটা মনে রাখতে হবে, প্রোটিন, লিপিড আর প্রোটিন। প্রোটিন, লিপিড আর প্রোটিন, অর্থাৎ এই যে মানে মেমব্রেন গুলো আছে সেটা হচ্ছে প্রোটিন, দেন লিপিড, দেন প্রোটিন। এরকম যদি আমরা স্ট্রাকচার দেখি তো প্রোটিন, লিপিড, প্রোটিন এরকম স্ট্রাকচার দিয়ে গঠিত। ঠিক আছে, তো প্রোটিন স্ট্রাকচার, দেন লিপিড স্ট্রাকচার, দেন প্রোটিন স্ট্রাকচার, এইরকম ভাবে গঠিত। এইবার আমরা যদি দেখি এর মাঝখানে এরকম স্মল পোর্স আছে, স্মল এরকম ছোট ছোট, যে এটা হচ্ছে যেহেতু পারমিয়াবল, তো এর মধ্যে কিছু কিছু পোর্স আছে। তো পোর্স থাকার জন্য এটাকে আমরা বলি নিউক্লিয়ার পোর। তো নিউক্লিয়ার পোর রিলেটেড টু নিউক্লিয়ার মেমব্রেন। এবার আমরা যেখানে পড়ছি যে এই নিউক্লিয়ার মেমব্রেনটার বাইরে যেটা আছে সেখানে থাকে হচ্ছে সাইটোপ্লাজম। আমরা একটু আগে পড়ছিলাম যে আমরা প্রোটোপ্লাজম টোটালটাকে বলছি, যে প্রোটোপ্লাজমের মধ্যে আছে সাইটোপ্লাজম আছে, নিউক্লিওপ্লাজম আছে, আর কি আছে, আর আছে হচ্ছে আদার সেল অর্গান। ঠিক এর বাইরে হচ্ছে সাইটোপ্লাজম, আর এর ইনসাইডে থাকে হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। তাহলে এই যে সেল মেমব্রেন, এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা আছে, সেল মেমব্রেন নয়, নিউক্লিয়ার মেমব্রেন যেটা আছে সেটা কিন্তু এই সাইটোপ্লাজম আর এই নিউক্লিয়ার প্লাজমকে কি করছে, ডিভাইড করছে। এই দুটোর মধ্যে যে মানে মানে টোটালি যে ডিফারেন্সটা আর কি, সেটা ক্রিয়েট করে রেখেছে কিন্তু এই নিউক্লিয়ার মেমব্রেন। এইবার আমরা যাই নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে প্রবেশ করতে, নিউক্লিয়াসের ইনসাইডে যাচ্ছি। নিউক্লিয়াসের ইনসাইডে গেলে এইবার আমরা ওখানে একটা ডেন্স স্পেরিক্যাল, অর্থাৎ নিউক্লিয়াস যেরকম সেলের মাঝখানে আমরা একটা ডেন্স স্পেরিক্যাল একটা পার্টকে দেখলাম, ঠিক একই রকম সিমিলার ডেন্স স্পেরিক্যাল পার্ট আমরা কোথায় দেখছি, নিউক্লিয়াসের ইনসাইডে দেখছি। তো এই স্ফেরিক্যাল ডেন্স যে স্ট্রাকচার আছে সেটাকে আমরা বলি নিউক্লিওলাস। অর্থাৎ আমরা যদি এখন দেখি যে আমরা সেলের ইনসাইডে নিউক্লিয়াস পেলাম, নিউক্লিয়াসের ইনসাইডে পেলাম নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিয়াসের টোটাল স্ট্রাকচারের যে ফাংশনাল ইউনিট আছে সেই ফাংশনাল ইউনিটকে কিন্তু কন্ট্রোল করছে। তো আমরা এটা দেখি, তো এটা মেইনলি যে রাইবোজোমাল আরএনএ থাকে এটাকে সিনথেসিস করে, প্রোটিন সিনথেসিসে হেল্প করে নিউক্লিয়াস। আর এখানে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে, আমরা জানি যে টোটালি যে আমাদের যে নিউক্লিওলাস আছে, তো তার এই নিউক্লিওলাসের মধ্যে যে যে ডিএনএ থাকে, মানে নিউক্লিয়াসের ইনসাইডে ডিএনএ থাকে, তো এই ডিএনএ কি করে, জেনেটিক ইনফরমেশনকে ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশনে ট্রান্সফর্ম করে। তো এই যে জেনেটিক ইনফরমেশনকে গ্যাদার করে রাখে কিন্তু এই নিউক্লিওলাস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন, স্টোর জেনেটিক ইনফরমেশন। ঠিক আছে, তো এখানে আমরা যেটা দেখব, এরপরে আমরা যেটা দেখব এর ইনসাইডে যে লিকুইড আছে, তো এই ইনসাইডে যে জেলি লাইক লিকুইড আছে, যেটা ভিসকাস লিকুইড, সেই লিকুইডকে আমরা বলছি নিউক্লিওপ্লাজম। তাহলে নিউক্লিয়াসের ইনসাইডে আমরা তিনটে জিনিস পরপর দেখলাম। প্রথমে দেখলাম নিউক্লিয়ার মেমব্রেন, দেন দেখছি নিউক্লিওলাস, এরবার আসি আমরা নিউক্লিয়ার প্লাজম। এই নিউক্লিয়ার প্লাজম যেহেতু নিউক্লিয়াসের ইনসাইডে থাকে, তাই এটাকে আমরা নিউক্লিয়ার স্যাপ বলতে পারি। আর এটা ভিসকাস ইন নেচার, যেহেতু প্রোটোপ্লাজমের যেমন স্ট্রাকচার, সিমিলার স্ট্রাকচার। আর এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এর মধ্যে প্রোটিন, ফসফরাস আর নিউক্লিক অ্যাসিড থাকে। তো প্রোটিন, ফসফরাস, নিউক্লিক অ্যাসিড থাকছে। এর আলাদা কিছু নাম আছে, কাইরোপ্লাজম, কাইরোলিম্ফ, এগুলো জাস্ট ইনফরমেশন হিসেবে মনে রাখতে হবে। তো মেইনলি এটা নিউক্লিয়ার স্যাপ নামেও পরিচিত। ঠিক আছে, তো নিউক্লিয়ার স্যাপ আর নিউক্লিয়ার প্লাজম সেম। তো নিউক্লিয়ার স্যাপটা কি জিনিস সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। তো এবার আমরা আসি এর কাইরোলিম্ফ, এটাকে কাইরোলিম্ফও বলা হয়। আর এর ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এর কাইরোলিম্ফও বলা হয়, আর কাইরোপ্লাজমও বলা হয়, আর নিউক্লিয়ার স্যাপ বলা হয়। তো এইবার আমরা আসি নিউক্লিয়ার রেটিকিউলাম। এই নিউক্লিয়ার রেটিকিউলামের অ্যানাদার নেম হচ্ছে ক্রোমাটিন রেটিকিউলাম। ক্রোমাটিন রেটিকিউলাম।
এটা কিরকম দেখতে, এটা এরকম নিউক্লিয়াসের ইনসাইড এরকম সুতোর মতো অংশ, নিউক্লিয়াসের ইনসাইড এরকম সুতোর মতো যে অংশ থাকে, থ্রেডের মতো অংশ, থ্রেড বলি আমরা। তো এরকম সূত্রাকার একটা জড়ানো অংশ থাকে, এইগুলোকে আমরা কি বলি, সূত্রাকার অংশগুলোকে আমরা বলি যে প্রধানত নিউক্লিয়ার রেটিকিউলাম, অথবা আমরা বলি হচ্ছে ক্রোমাটিন রেটিকিউলাম। এর অ্যানাদার নেম হচ্ছে কাইরোজোম। এই কাইরোজোম নামেও এটা পরিচিত, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটার অ্যানাদার নেম কিন্তু কাইরোজোম। আর এটার মধ্যে মেইনলি যেটা আছে, এটা মেইনলি স্ট্রাকচার যেটা আছে, এটা নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত হয়। তো নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত হয় হচ্ছে কি কাইরোজোম। তো এরপরে আমরা দেখব এই কাইরোজোমটা বা যে নিউক্লিয়ার রেটিকিউলাম বা ক্রোমাটিন রেটিকিউলাম, এই ক্রোমাটিন রেটিকিউলামই যখন জল বিয়োজন ঘটিয়ে, অর্থাৎ একটা স্পষ্ট আকার হবে যখন কোষ বিভাজিত হয়, এই ক্রোমাটিন রেটিকিউলামই কিন্তু আমাদের ক্রোমোজোমে পরিণত হয়। তাহলে আমরা যদি দেখি যে ক্রোমাটিন রেটিকিউলাম যখন শ্রিঙ্কস করছে, শ্রিঙ্কস হওয়ার পরে কিন্তু এই ক্রোমোজোম ফর্ম হচ্ছে। তাহলে সেল ডিভিশনের যে ক্রোমোজোমকে নিয়ে আমরা ডিসকাস করি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তাহলে কি, সেই ক্রোমাটিন রেটিকিউলাম। কি হয় ক্রোমাটিন রেটিকিউলাম, যখন সে অর্থাৎ শ্রিঙ্ক করে, অর্থাৎ সংকুচিত হয়ে একটা ঘন অংশে পরিণত হয় জল বিয়োজন ঘটিয়ে। তো এইবার এই ক্রোমোজোম কি কাজ করে, আমরা দেখেছি ক্রোমোজোম মেইনলি ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত। যে ক্রোমোজোমের স্ট্রাকচার যখন আমরা পরবর্তীকালে পড়বো সেখানে দেখবো। তো এখানে আমরা দেখবো ক্রোমোজোমের মধ্যে মেইনলি ডিএনএ থাকে, আর কি থাকে, প্রোটিন। আর এই ডিএনএ আর প্রোটিন থাকার জন্য এর মধ্যে আমরা বলেছিলাম যে ডিএনএ হচ্ছে জেনেটিক ইনফরমেশনকে ট্রান্সফর্ম করে ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন। এইবার আমরা যে ডিএনএ যে জেনেটিক ইনফরমেশনকে ট্রান্সফর্ম করে, তার ইনসাইডেও একটা স্মল পার্ট আছে, যে ডিএনএ এর যে প্রোটিন সিনথেসিস করার যে ক্ষমতা। তো এটাকে আমরা যদি দেখি, তাহলে দেখবো ডিএনএ প্রোটিন আর এর কি করে, ওয়ান জেনারেশন থেকে অ্যানাদার জেনারেশনে কি করছে, জেনেটিক ইনফরমেশন, জেনেটিক ইনফরমেশন ট্রান্সফর্ম করছে। তো জেনেটিক ইনফরমেশন যে স্টোর করে সে হচ্ছে নিউক্লিওলাস, আর যে ট্রান্সফর্ম করছে, ঠিক আছে, তো স্টোর জেনেটিক ইনফরমেশন অফ ডিএনএ, ডিএনএ যে জেনেটিক ইনফরমেশন নিউক্লিওলাসে স্টোর হচ্ছে, আর এই জেনেটিক ইনফরমেশনকে ট্রান্সফর্ম করছে কে, ডিএনএ এন্ড প্রোটিন। এই ডিএনএ যে জেনেটিক ইনফরমেশনকে ট্রান্সফর্ম করে, এর বেসিক যে করে থাকে সে হচ্ছে জিন। আমরা এগুলো যখন ক্রোমোজোমের স্ট্রাকচার পড়বো তখন আমরা জানবো, জাস্ট এখানে আমাদের কিন্তু জাস্ট ইনফরমেশনের জন্য আমরা মনে রাখলাম। তাহলে নিউক্লিওলাসের যে নিউক্লিয়াস বলতে আমরা যেটা বুঝি সেটা মেইনলি নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম আর নিউক্লিয়ার রেটিকুলাম। আর এই নিউক্লিয়ার রেটিকুলাম যখন শ্রিঙ্কস করবে সেটা ক্রোমোজোম হবে। আর এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ এন্ড প্রোটিন থাকে যেটা জেনেটিক ইনফরমেশনকে ট্রান্সফর্ম করে। আর এই ডিএনএ এর যে ইনসাইডে যে জেনেটিক ইনফরমেশনকে ট্রান্স করতে যে হেল্প করে সে হচ্ছে জিন। আমরা মোটামুটি আমাদের যে টোটাল যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস স্ট্রাকচার সম্পর্কে জানলাম। তো এতক্ষণ ধরে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে আমরা বিভিন্ন সেল অর্গানেলস পড়লাম। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে সেল অর্গানেলস গুলো আমরা বারবার করে দেখছিলাম মেমব্রেনাস, আর কিছুগুলো ক্ষেত্রে বলছিলাম ডাবল মেমব্রেন, কিছু ক্ষেত্রে বলছিলাম সিঙ্গেল মেমব্রেন, কিছু বলছিলাম নন মেমব্রেনাস। তো এই ক্ষেত্রে আমরা যেগুলো দেখেছি সেটা হচ্ছে একটা কোশ্চেন্স এখান থেকে কিছু ক্রিয়েট হয়, যেগুলো ইনফরমেটিভ কোশ্চেনের মতন নয়, সাধারণত মানে স্ট্রাকচার একটু অড টাইপের কোশ্চেন হয়। যেরকম সাপোজ তিনটেকে দিয়ে বলতে পারে যে এখান থেকে যে চারজনকে, এখান থেকে তিনজনকে সিলেক্ট করে এখান থেকে একজনকে সিলেক্ট করে বলতে পারে হুইচ আর ডিফারেন্ট অ্যামং দেম। তো এক্ষেত্রে আমরা যদি দেখি, তো এক্ষেত্রে মেমব্রেনাস দিয়ে আমরা দেখেছি যে অনেক কোশ্চেন্স ফর্ম করা যায়। তো এক্ষেত্রে সেল অর্গানেলসের ক্ষেত্রে আমরা একটু চেষ্টা করলাম আমি যে এটাকে আলাদা করে একটা দেখানোর, যে মেইনলি আমরা সেল অর্গানেলসকে মেমব্রেনাস নন মেমব্রেনাস দুটো স্ট্রাকচারে যদি ভাগ করি, তো এক্ষেত্রে নন মেমব্রেনাস আমরা যদি প্রথমে দেখি, তো রাইবোজোম আর সেন্ট্রোজোম হচ্ছে নন মেমব্রেনাস। তাহলে আমাদের এই রাইবোজোম আর সেন্ট্রোজোমকে যদি আমরা মনে রাখি, তাহলে হয়ে যাবে এটা হচ্ছে নন মেমব্রেনাস। আমরা মেইনলি এই দুটোকে আমরা দেখবো যে যতগুলো সেল অর্গানেল আছে তার মধ্যে মেমব্রেন নেই, অর্থাৎ নন মেমব্রেনাস হচ্ছে রাইবোজোম এন্ড সেন্ট্রোজোম। আমরা আগেও পড়েছি প্রত্যেকটা সেল অর্গানেল পড়ার সময়, জাস্ট এটাকে একটা ওভারভিউতে আটকে দিলাম। তারপরে যে যারা মেমব্রেনাস আছে, এই মেমব্রেনাসের মধ্যে কিছু আছে ডাবল মেমব্রেনাস আর কিছু আছে সিঙ্গেল মেমব্রেনাস, ঠিক আছে। তো এইবার আমাদের যদি নন মেমব্রেনাস আর মোটামুটি ডাবল মেমব্রেনাস গুলোকে মনে রাখতে পারি। নন মেমব্রেনাস হচ্ছে রাইবোজোম সেন্ট্রোজোম, দুটোই জোম আছে, রাইবোজোম সেন্ট্রোজোম, রাইবো সেন্ট্রো, এই দুজনের মধ্যেই হচ্ছে নন মেমব্রেন। এরপরে আমরা আসি ডাবল মেমব্রেন, তাহলে ডাবল মেমব্রেনের মধ্যে আমরা যে তিনটে দেখবো সেই তিনটে হচ্ছে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড। নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড। এই নিউক্লিয়াস,
মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডকে যদি আমরা দেখি তাহলে মোটামুটি আমাদেরকে একটা ধারণা হয়ে গেল যে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড যেহেতু আছে, এই তিনজন এই হচ্ছে ডাবল মেমব্রেনাস। আর এটাকে মনে রাখার সবচেয়ে বড় সিস্টেম হচ্ছে নিউক্লিয় মেমব্রেন, পিএলপি মডেল। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ক্রিস্টি থাকে, একটা সাইডে ভাঁজ হয়ে ভিতরে যায়, তাহলে এটা মনে রাখবে। আর প্লাস্টিডের ক্ষেত্রে আমরা যেহেতু দেখেছি যে প্লাস্টিডের হচ্ছে ডাবল মেমব্রেনাস কি করে থাকবে, যেহেতু প্লাস্টিডের যে স্ট্রাকচার দেখেছি সেই স্ট্রাকচারে যদি আমরা দেখি যেরকম একটা লেয়ারকে উঁচু করা যায়, অর্থাৎ একটা বাইরের আউটার লেয়ার আছে, একটা ইনার লেয়ার আছে। তো এইবার এর স্ট্রাকচার তিনটাকে আমরা একটু মোটামুটি রাখলে এই তিনটাকে মনে রাখা যায়। তাহলে আমরা রাইবোজোম, সেন্ট্রোজোম মনে রাখবো নন মেমব্রেনাস, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড হচ্ছে ডাবল মেমব্রেনাস। তাহলে এবার সিঙ্গেল মেমব্রেনাস কার আছে, এক্সেপ্ট তাহলে সিঙ্গেল মেমব্রেনাস, যেমন মাইক্রোবডিস। মাইক্রোবডিস হচ্ছে সিঙ্গেল মেমব্রেনাস, যেমন পেরক্সিজোমস, গ্লাইঅক্সিজোমস, এরা হচ্ছে মাইক্রোবডিসের মধ্যে পড়ে। প্যারক্সিজোম, গ্লাইঅক্সিজোম, তাহলে এরা হচ্ছে সব মোটামুটি আমাদের মাইক্রোবডিসের মধ্যে পড়ে গেল। তাহলে এবার আমরা বলতে পারলাম এরাও সিঙ্গেল মেমব্রেনাস। এইবার আমরা যদি আসি গলগি বডিস, গলগি অ্যাপারেটস বা গলগি বডিস, তাহলে গলগি অ্যাপারেটস বা গলগি বডিস হচ্ছে সিঙ্গেল মেমব্রেনাস। তারপরে হচ্ছে লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এরা সবাই সিঙ্গেল মেমব্রেনাস। তাহলে আমাদের মোটামুটি আমরা এই পাঁচটাকে যদি মনে রাখতে পারি, তাহলে এই চারটে বাকিগুলোকে মনে রাখতে অতটা সমস্যা নয়। তাহলে লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারেটস, মাইক্রোবডিস, মাইক্রোবডিসের মধ্যে যারা আছে প্যারক্সিজোম, গ্লাইঅক্সিজোম, এরা সবই কিন্তু আমাদের হচ্ছে সিঙ্গেল মেমব্রেনসের মধ্যে পড়ে। এইবার কিছু আসে যেগুলো ইনফরমেটিভ টাইপের কোশ্চেন আনসার। তো এখানে আমরা কিছু টার্মস লিখছি, স্পেশাল কিছু টার্মস, যেমন বার বডি। এই বার বডি হচ্ছে ফিমেল সোমাটিক সেলকে, অর্থাৎ যে যে মানে ফিমেল যে সোমাটিক সেল বলা হয়, অর্থাৎ দেহকোষ, সেটা হচ্ছে বার বডি বলা হয়। ফিমেল সোমাটিক সেলকে কি বলা হয়, বার বডি। তাহলে ফিমেল সোমাটিক সেল, তাহলে এটা মোটামুটি আমাদের হয়ে গেল ফিমেল সোমাটিক সেল, তাহলে বার বডি। আর একটা হচ্ছে নেক্রোসিস। এই নেক্রোসিস টার্মটা কিছু এক্সামে এসছে, তো এই নেক্রোসিস টার্মটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে প্রোগ্রাম সেল ডেথ, এটাকে বলা হয় প্রোগ্রাম সেল ডেথ। তাহলে কি বলা হচ্ছে, মলিকিউলার, কি বলা হচ্ছে, মলিকিউলার, এবং আমরা যদি বলি মলিকিউলার অ্যান্ড, আর যদি আমরা এটাও দেখি যে সেলুলার আর মলিকিউলার, সেলুলার আর মলিকিউলার যে মানে প্রোগ্রাম সেল ডেথ বলা হয়, সেলুলার অ্যান্ড মলিকিউলার প্রোগ্রাম সেল ডেথ, প্রোগ্রাম সেল ডেথ। তাহলে সেলুলার অ্যান্ড মলিকিউলার প্রোগ্রাম সেল ডেথকে আমরা কি বলছি, নেক্রোসিস বলছি। আচ্ছা, আর একটা জিনিস আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে, এই যে নেক্রোসিস যেটা, এটা একটা টার্মের সঙ্গে যুক্ত। তাহলে প্রোগ্রাম অ্যান্ড সেলুলার সেল ডেথ, মলিকুলার সেল ডেথ, সেলুলার অ্যান্ড মলিকুলার প্রোগ্রাম সেল ডেথকে আমরা কি বলছি, নেক্রোসিস বলছি। এইবার আমরা আসি কিছু কোশ্চেন্স আছে, যেগুলো কোশ্চেনগুলো জাস্ট মানে ইনফরমেশন হিসেবে মনে রাখতে হবে। যেমন স্মলেস্ট সেল, স্মলেস্ট সেলস এর ক্ষেত্রে আমরা দুটো নাম মনে রাখবো, একটা হচ্ছে পিপিএলও আর একটা হচ্ছে মাইক্রোপ্লাজমা গ্লাসেপ্টিকাম। তাহলে পিপিএলও আর একটা হচ্ছে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, জাস্ট গ্যালিসেপ্টিকাম। তাহলে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম হচ্ছে, আর এর কোনো সেল ওয়াল নেই, এটার ক্ষেত্রে নো সেল ওয়াল, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে স্মলেস্ট যে সেল আছে, ঠিক আছে, স্মলেস্ট সেল আছে সেটা হচ্ছে পিপিএলও, আর এর ক্ষেত্রে নাম হচ্ছে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম অথবা মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, আর এর কোনো সেল ওয়াল থাকে না। এইবার আমরা যেটা আসি লার্জেস্ট সেল, লার্জেস্ট সেল আমরা সবাই পড়েছি, সেটা সাধারণত একটা এগ, আমরা জানি আনফার্টিলাইজড এগ অফ অস্ট্রিচ, অস্ট্রিচ এগ। এবার এখানে অবশ্যই সামনে থাকবে আনফার্টিলাইজড, আনফার্টিলাইজড সেল অফ অস্ট্রিচ, তাহলে এটা হচ্ছে লার্জেস্ট সেল। এইবার আমরা এই স্মলেস্ট সেল অফ হিউম্যান যদি বলি, এখানে মজার বিষয় হচ্ছে স্মলেস্ট সেল অফ হিউম্যান আর লার্জেস্ট সেল অফ হিউম্যান যদি বলা হয়, তাহলে যদি স্মলেস্ট সেল অফ হিউম্যান বলা হয় তাহলে হবে হচ্ছে আচ্ছা ফিমেল গ্যামেটস, সরি ফিমেল নট, মেল গ্যামেট, মেল গ্যামেট, মেল গ্যামেট। আর এই মেল গ্যামেটকে আমরা কি বলি, স্পার্ম বলি, স্পার্ম বলি। তাহলে আমরা যদি বলি যে হিউম্যান বডিতে যে স্মলেস্ট সেল আছে সেটা হচ্ছে স্পার্ম অর মেল গ্যামেট। আর ঠিক একই রকম ভাবে যেটা আর কি লার্জেস্ট সেল অফ হিউম্যান যদি বলা হয় সেক্ষেত্রে ফিমেল ওভম, তাহলে ফিমেল ওভম কিন্তু, আচ্ছা যেটা ফিমেল যে গ্যামেট আর কি ওভম,
তাহলে এই ফিমেল গ্যামেট বা ওভাম আমরা যেটা দেখলাম, এটা কিন্তু আমাদের সবচেয়ে লার্জেস্ট হিউম্যান সেল, অর্থাৎ লার্জেস্ট সেল ইন হিউম্যান বডি, সেক্ষেত্রে হচ্ছে ফিমেল ওভাম। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এইবার আমরা আসি লংগেস্ট সেল ইন অ্যানিম্যাল। লংগেস্ট সেল ইন অ্যানিম্যাল, এটা আমরা জানি নার্ভ সেল। এই নার্ভ সেল হচ্ছে লংগেস্ট সেল, এটা 1 মিটারের মতো লম্বা আছে, যেটাকে আমরা নিউরন বলি, তাহলে নার্ভ সেল, ঠিক আছে, নার্ভ সেল অফ, যদি আমরা অ্যানিমেল বলা হয় তাহলে সেটা কিন্তু আমাদের হবে না, মানে লংগেস্ট সেল অফ অ্যানিমেল যদি বলা হয় তাহলে সেটা ক্ষেত্রে কিন্তু নার্ভ সেল হবে, এটা 1 মিটারের মতো লং আছে। এরপরে যদি আমরা দেখি প্ল্যান্ট, তাহলে এখানে আমাদের একটা গাছের নাম মনে রাখতে হবে, র্যামি ট্রি। তাহলে র্যামি ট্রির ফ্লোয়েম ফাইবার, তাহলে র্যামি ট্রির ফ্লোয়েম ফাইবার কি? র্যামি ট্রির ফ্লোয়েম ফাইবার হচ্ছে লংগেস্ট প্লান্ট সেল হচ্ছে র্যামি ট্রির নাম মনে রাখবো আমরা, এই র্যামি ট্রির ফ্লোয়েম ফাইবার হচ্ছে লংগেস্ট প্লান্ট সেল। এরপর আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে দুটো ক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইউনিসেলুলার অ্যানিম্যাল সেল, লার্জেস্ট ইউনিসেলুলার অ্যানিম্যাল সেল, এটা আমাদের মনে রাখতে হবে অ্যামিবা, এটা হচ্ছে অ্যামিবা। আর ঠিক সিমিলার একটা নাম, সেটা হচ্ছে অ্যাসিটাবুলারিয়া, সেটা হচ্ছে লার্জেস্ট ইউনিসেলুলার প্লান্ট সেল। লার্জেস্ট ইউনিসেলুলার প্লান্ট সেল কি? সেটা হচ্ছে অ্যাসিটাবুলারিয়া। এইগুলো আমাদের জাস্ট ইনফরমেটিভ হিসেবে মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা খালি চোখে কতটা দেখতে পাই? আমাদের যে যত কিছু পড়লাম এগুলো সবই আমরা মাইক্রোস্কোপিক পড়েছিলাম। তাহলে মাইক্রোস্কোপিক যেহেতু পড়েছিলাম, তাহলে আমাদের নর্মাল যে আই আছে, তাহলে সেই মাইক্রোস্কোপে যদি আমরা দেখি তাহলে নর্মাল আইতে আমরা কতটুকু দেখতে পাই? সেটা হচ্ছে নর্মাল আইতে আমরা 100 মাইক্রন পর্যন্ত দেখতে পাই। আমাদের খালি চোখে আমরা 100 মাইক্রন পর্যন্ত দেখতে পাই। এরপরে এই যে মাইক্রোস্কোপিক বিষয়গুলোকে নিয়ে যিনি প্রথম কথাবার্তা বলেছিলেন, তার নাম হচ্ছে মার্সেলিও ম্যালফিগি। তো এই মার্সেলিও ম্যালফিগির কাছ থেকে যেহেতু আমরা মাইক্রোস্কোপি এর বিষয়ে জেনেছি, তাই এটাকে বলা হয় ফাদার অফ